ওই যে দেখেছিস নূর, রাজু আমাদের দুজনকে দেখছে, কেমন হা করে তাকিয়ে আছে। কিন্তু কেন বলতো? তা আমি জানি না কেন সে আমাদের দিকে এভাবে তাকিয়ে আছে। আর এসব নিয়ে আমি ভাবতেও চাই না। আমাদের এসব লক্ষ্য করার কোনো দরকার নেই। তাড়াতাড়ি বাড়িতে চল তো দেখি। এই যে দুই বান্ধবী রোজ আমার দোকানের সামনে দিয়ে এভাবে চলে যাও, আমার দোকান থেকে একটু ফুচকা খেয়ে যাও, দেখবে এই স্বাদ জীবনেও ভুলতে পারবে না। আমার কাছে পয়সা নেই এখন। আমরা এখন আপনার থেকে বিনি পয়সায় ফুচকা খেতে পারবো না। আমাদের এখন যেতে হবে। মনে হয় রাজু মনে মনে আমাকে পছন্দ করে, কেমন করে প্রতিদিন তাকিয়ে থাকে আমার দিকে। বলছে, চল না রে নূর, এত করে যখন ও বলছে, তবে আজ আমরা বিনি পয়সায় খেয়ে নিই। আমার তো জিভে জল চলে আসছে ফুচকাগুলো দেখে। তুই আর না করিস না দয়া করে, টাকা তো আর লাগছে না। কাজল, আমার এমন বিনি পয়সায় কিছু খেতে একদমই মন সায় দেয় না। ঠিক আছে, তারপরেও যখন তুই এত করে বলছিস, আচ্ছা, আজ তবে শেষ কিন্তু। এরপর রাজু দুই বান্ধবীকে ফুচকা খেতে দিল, আর দুই বান্ধবী যেন একদম ফুচকার প্রেমে পড়ে গেল। আরে সত্যিই তো, আপনি তো দেখছি ভীষণ ভালো ফুচকা তৈরি করেন। নূরের মুখে এ কথা শুনে রাজু ভীষণ খুশি হয়ে যায়। ও এরপরে ওরা দুজন ফুচকা খেয়ে চলে যায়। আর এভাবেই কেটে যায় অনেকগুলো দিন। আরে আরে, ওই তো নূর আজ একা পানি আনতে যাচ্ছে। ভালোই হলো, আজ ওকে একা পেয়েছি। আজ আমি আমার মনের কথাটা ওকে বলেই দেব। বলছি নূর, একটু দাঁড়াও না, তোমার সাথে আমার কিছু কথা ছিল। আসলে প্রতিদিন তোমার বান্ধবীর সাথে তুমি থাকো বলে আমি তোমাকে আমার মনের কথাগুলো বলার সুযোগ পাই না। আসলে আমি প্রথম দিন দেখাতে তোমাকে ভালোবেসে ফেলেছিলাম। তোমাকে যেন আমি প্রতিদিন দেখতে পারি, এ কারণেই এই রাস্তার ধারে আমি একটা ফুচকার দোকান দিয়ে বসি। আসলে পাশের গ্রামেই আমার বাড়ি, আমার বাবা পাশের গ্রামেরই মোড়ল। যদি তুমি সম্মতি দাও তবে আমি তোমার বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাতে চাই। কথা দিচ্ছি, তোমাকে আমি কোনোদিনও কষ্ট দেব না, সারা জীবন সুখী শান্তিতে রাখার চেষ্টা করব। আর তখন ফুচকাও বিক্রি করব না। আরে এসব উনি কি বলছেন? শুধুমাত্র আমাকে এক পলক দেখার জন্য ফুচকাওয়ালা সেজেছে? আমারও তো তাকে বেশ ভালো লাগে মনে মনে। বলছে আপনার এই প্রস্তাব আমার পরিবার যদি মেনে নেয়, তবে আমারও এই প্রস্তাবে কোনো দ্বিমত নেই। আপনি চাইলে আমার পরিবারের সাথে এ বিষয়ে কথা বলতে পারেন। এবার তবে আমি আসি। জানিস তো, আমার না একজনকে খুব মনে ধরেছে। আমারও মনে হয় সেও আমাকে মনে মনে ভালোবাসে। তবে এখন পর্যন্ত আমরা কেউ কাউকে আমাদের মনের কথা সরাসরি জানাইনি। তোকে আমি কাল আমার মনের মানুষকে দেখাবো, কেমন? কি বলছিস কি কাজল? এটা শুনে যে আমি খুব খুশি হয়েছি। আমি চাই তোরা দুজনেই সুখে থাক, কিন্তু আমিও না একজনকে মনে মনে ভালোবেসে ফেলেছি। তোকে বলবো বলবো ভাবছি শুধু, কিন্তু কি করে বলবো সেটাই বুঝতে পারছিলাম না। কি বলছিস কি রে নূর, তাই নাকি রে? তার মানে আমরা দুই বান্ধবী একই সাথে কারো প্রেমে পড়েছি। বিষয়টা বেশ মজার। আচ্ছা, বল না, তুই কাকে পছন্দ করিস? কি নাম তার? আমার সাথে পরিচয় করিয়ে দিবি কবে শুনি? না না, আগে তুই তোর মনের মানুষের কথা বল, তারপরে আমি বলবো। আচ্ছা বাবা, ঠিক আছে ঠিক আছে, তাই হবে। তবে কাল বিকেলে পানি আনতে যাওয়ার পথে তোকে আমি তার সাথে পরিচয় করিয়ে দেব, কেমন? আরে না কাজল, আসলে তোকে বলা হয়নি। কালকে মায়ের ওষুধ আনতে যেতে হবে বিকেলে আমার। আমি কাল পারবো না রে। আমি না হয় তার পরের দিন গিয়ে দেখে নেব। আসলে কাল যে রাজুর সাথে আমার দেখা করার কথা, কিন্তু এ কথা আমি এখন কাজলকে কি করে বলবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাই হবে। তবে কাল আমি একাই যাব পানি আনতে। আর গিয়ে আমি এবার রাজুকে আমার মনের কথাটা জানিয়ে দেব। আরে আরে, এ কি, রাজুর দোকানটা আজ এই সময় বন্ধ যে? আজ তো রোজ
আসলেও ওকে আমি দেখাতে পারতাম না রাজুকে। কোথায় ভেবেছিলাম আজ একা আসবো আর এই সুযোগে আমি রাজুকে আমার মনের কথাটা জানিয়ে দেব, তা তো আর হলো না। যাই হোক, আমি গিয়ে ঘাট থেকে পানি নিয়ে আসি। এই বলে কাজল একটু এগোতেই দেখে নূর আর রাজু একসাথে একাকী দাঁড়িয়ে কথা বলছে। আর এটা দেখে কাজল তার নিজের চোখে একদম বিশ্বাস করতে পারে না। তুমিও না সত্যি? আরে না, তুমি যা ভেবেছো তা একদমই নয়। আমি তো কাজলকে মিথ্যা বলে এসেছি যে মায়ের ওষুধ আনতে হবে, এটা বলে কোনো মতে এসেছি। আর এজন্য বলেছি আমি আজ বিকেলে পানি আনতে যেতে পারবো না তোর সাথে। আসলে কি বলতো, আমার না বেশ লজ্জাই লাগছিল কি করে আমি তোমার কথা কাজলকে জানাবো, এজন্যই আর কি। নূর, তোর পেটে পেটে এত, তলে তলে পানি এত দূর গড়িয়ে গেল, কিন্তু আমি তার কিছুই জানি না। তুই আমার থেকে লুকিয়ে লুকিয়ে আমার মনের মানুষের সাথে প্রেম করছিস। আমার আগেই তুই রাজুকে তোর মনের কথা জানিয়ে দিলি। শয়তান মেয়ে কোথাকার! আমি কোথায় তোকে আমার নিজের বন্ধু ভেবেছিলাম। আমাকে মিথ্যা বলে রাজুর সাথে দেখা করতে এসেছিস। আমার ভালোবাসাকে তুই কেড়ে নেওয়ার চেষ্টা করছিস। আজ থেকে তুই হলে আমার সবচেয়ে বড় শত্রু। এর ফল তোকে ভোগ করতেই হবে নূর, ভোগ করতেই হবে। তোমাকে যে কারণে ডেকেছিলাম নূর, এই নাও, এখানে একটা বেনারসি শাড়ি আছে। আগামী শুক্রবার আমি তোমাদের বাড়িতে বিয়ের পাকা কথা বলতে যাব আমার বাবাকে নিয়ে। আমি চাই সেদিন তুমি সুন্দর করে বেনারসি শাড়িটা পরো, আমার খুব ভালো লাগবে। এদিকে কাজলকেও এক পাত্রপক্ষ দেখতে আসে, কিন্তু কাজলের কালো গায়ের রং দেখে পাত্রপক্ষ ওকে পছন্দ করে না ও তারা সেখান থেকে চলে যায়। আর এতে কাজলের মন আরো ভেঙে পড়ে। আর এদিকে নূরের মাও তখন কাজলদের বাড়িতে মিষ্টি নিয়ে আসে। কাজলের মা, ও কাজলের মা ভাবি, তাড়াতাড়ি একটু বাইরে আসো না দেখি। দেখে যাও, একটা দারুণ সুখবর নিয়ে এসেছি যে। কাজলের মা, আমার নূরের বিয়ে ঠিক হয়েছে পাশের গ্রামের মোড়লের ছেলে রাজুর সাথে। ছেলেটা অনেক দিন যাবৎ আমার নূরকে পছন্দ করে। আগামী মাসে ওদের বিয়ে ঠিক হয়েছে। এই নাও, এই খুশিতে তোমাদের মিষ্টি খাওয়াতে এলাম। আমি এবার বাড়ি যাই ভাবি, বাড়িতে অনেক কাজ পড়ে আছে। কাজল মা, তুই বাড়িতে যাস নূরের সাথে গল্প করতে। দেখেছিস, নূরেরও যে বিয়ে ঠিক হয়ে গেল, আর তোকে কিনা পাত্রপক্ষ দেখে পছন্দই না করে চলে গেল। পানিতে ডুবে মরতে পারিস না তুই। নে, এবার তোর বান্ধবীর বিয়ের মিষ্টি তুই খা বসে। অলক্ষী কোথাকার একটা। না, এভাবে আমার চোখের সামনে নূরের বিয়ে হয়ে যাবে আর আমি আইবুড়ো হয়ে বসে থাকবো, এটা আমি কিছুতেই মেনে নেব না। আমি নূরের এত সুখ কিছুতেই সইতে পারবো না। হ্যাঁ রে কাজল, আমরা কোথায় যাচ্ছি বলতো? আমরা তো ধীরে ধীরে ঘন জঙ্গলের মাঝে চলে এসেছি। এরপর কাজল আর নূর সে জঙ্গলে থামে, আর কাজল এরপর ওর হাতের ইশারায় জাদু বলে নূরকে একটা ফুলে পরিণত করে। আর এটা দেখে কাজল যেন এক পৈশাচিক আনন্দ পায়। এখন থেকে তুই এমন ফুল হয়ে জীবন কাটাবি, আর এই গাছের ফুল যেদিন শুকিয়ে যাবে আর এর সাথে সাথে তোর মৃত্যু ঘটবে। আমার ভালোবাসার মানুষের সাথে সুখে ঘর বাঁধতে চেয়েছিলি তাই না? সেই শখ আর তোর কোনোদিনও পূরণ হবে না রে নূর। রাজু শুধু আমার, আমার ভালোবাসা। আমি ওর সাথে সুখে ঘর বাঁধবো, আর তুই এখানে ফুলের মাঝে শুকিয়ে মরবি। আজ থেকে ফুলের মাঝে বন্দি হয়ে থাক তুই। আমি যাচ্ছি এখান থেকে। কাজল, না না, আমাকে ছেড়ে তো এভাবে যাস না। আমি যে তোকে বড্ড ভালো বন্ধু মনে করতাম, আর তুই কি না আমাকে এভাবে ঠকালি। রাজু তো আমাকে ভালোবাসে, কিন্তু তুইও যে মনে মনে ওকে পছন্দ করতে সেটা তো আমি জানতাম না। তুই আমার এত বড় ক্ষতি কেন করলি স্বার্থপরের মতো? কাজল, কেন করলি?
আরে আরে, এসব আমি কি দেখলাম? এমনটাও সম্ভব? মানুষ থেকে কিভাবে জলজন্ত মেয়েটা নিমিষে নীল সূর্যমুখীতে পরিণত হলো? নূর আর কাজল ছিল আমাদের গ্রামের সবচেয়ে প্রিয় বান্ধবী, দুই দেহে যেন একই আত্মা। সবাই তো এমনটাই বলা বলি করতো। না 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 না, নূর মেয়েটার সাথে এটা বড়ই অন্যায় হয়েছে। আমার যে করেই হোক এই নূর মেয়েটাকে মানুষ রূপে ফেরানোর চেষ্টা করতে হবে। আমি এখনই ফকির বাবাকে জানাবো ব্যাপারটা। ওকে ফুল থেকে বের করার চেষ্টা করতে হবে। মেয়েটা যে বড়ই ভালো, তবে আমি যে বিষয়টা দেখে ফেলেছি এটা কিছুতেই কাজলকে জানানো যাবে না। তবে ও যে আমার ক্ষতি করে দেবে, আমার যে পরিবার আছে। না না না, বিষয়টা আমাকে গোপনেই করতে হবে। আমি দ্রুত এখান থেকে যাই। আর এদিকে কাজল তার মায়ের হাতে রান্না করা পায়েস নিয়ে নূরের বাড়িতে যায়। ও ওদের বাড়িতে গিয়ে ওর মাকে ডাকতে থাকে। আরে শিউলি খালা, আপনি এসেছেন তবে? এই নিন, মা পায়েস বানিয়ে পাঠালো, বললো নূরকে একটু দিয়ে আসতে। আজ বাদে কাল ও শ্বশুর বাড়িতে চলে যাবে, তাই মা ওর জন্য পাঠিয়েছে। কিন্তু নূর কোথায় খালা? ওকে যে দেখছি না। হায় হায় পোড়া কপাল আমার! এখন আমার মেয়েকে কোথায় খুঁজে পাবো? আমার মেয়েটা কি তবে হারিয়ে গেল? ওকে যে আমাদেরকে এখনই খুঁজে বের করার চেষ্টা করতে হবে। আর এদিকে আমার মেয়েটার যে বিয়ে ঠিক হয়েছে, আমি রাজুকে এখন কি জবাব দেব? কাজল মেয়েটাকেই আমার সন্দেহ হচ্ছে। ওই আমার নাতিকে কিছু একটা ক্ষতি করেছে নিশ্চয়। ওর চোখে মুখে কোনো কষ্টের ছাপ নেই, মনে হচ্ছে যেন ও বরং খুশি হয়েছে। শিওলি, মা তাড়াতাড়ি চল, আমাদেরকে এখনই নূরকে খুঁজে বের করতে হবে। এরপর নূরকে সবাই মিলে খুঁজতে যায়, কিন্তু কোথাও ওকে ওরা খুঁজে পায় না। আর এদিকে সেই মুহূর্তে কাজল রাজুর বাড়িতে ওর বাবার কাছে গিয়ে নূরের নামে অনেক বানিয়ে মিথ্যা বলে। আর কাজল তার মায়া শক্তি দিয়ে রাজুর বাবাকেও বশ করে ফেলে, যার কারণে কাজল যা কিছু বলে রাজুর বাবা সবটাই অবলীলায় বিশ্বাস করে নেয়। চাচা, আমি নূরের বান্ধবী। নূরকে বিকেল বেলা থেকেই পাওয়া যাচ্ছে না। ও এই বিয়েতে মন থেকে রাজি ছিল না, ওর অন্য কাউকে পছন্দ ছিল, আর তার হাত ধরে ও পালিয়ে গেছে। এ কথা ও যাওয়ার বেলায় আমাকে বলে গিয়েছিল, আর বলেছিল কাউকে যেন এই কথাটা আমি না বলি। আপনিও দয়া করে এই কথাটা কাউকে বলবেন না, তবে যে সবাই আমাকে ভুল বুঝতে পারে আর দোষটা সমস্ত আমার ঘাড়ে এসে পড়বে। চাচা, এই কথা শুনলে যে রাজু বড় কষ্ট পাবে। ও যে নূরকে খুব ভালোবাসতো। দুদিন বাদে ওদের বিয়ে ঠিক হয়েছে, এই মুহূর্তে নূরকে পাওয়া যাচ্ছে না। এই কথা শুনলে রাজুর মনটা যে বড্ড ভার হয়ে থাকবে। এ অবস্থাতে ওর পাশে কাউকে দরকার, যে নূরের জায়গাটা পূরণ করতে পারবে। হ্যাঁ, তা তো তুমি ঠিকই বলেছ মা। কিন্তু এই মুহূর্তে আমি কোথায় এমন একটা মেয়েকে খুঁজে পাবো যে কিনা নূরের জায়গাটা পূরণ করতে পারবে? আচ্ছা মা, তুমি তো নূরের সবচেয়ে কাছের বান্ধবী, তোমাদের দুজনেরই শুনেছি এক আত্মা। আমার বিশ্বাস তুমি পারবে একমাত্র নূরের জায়গাটাকে পূরণ করতে। দয়া করে আমার ছেলেটাকে বাঁচাও মা। আমি তোমার পরিবারের সাথে কথা বলতে চাই, তোমার সাথে আমার ছেলেকে বিয়ে দিতে চাই। দয়া করে তুমি আর না করো না। আর ওকে বোঝানোর সব দায়ভার আমার, শুধু তুমি একটাবার রাজি হও। রাজুর বাবার মুখ থেকে এ কথা শুনে কাজল খুব খুশি হয়ে যায়। আর এ সমস্ত কিছুই রাজু বাড়িতে ঢুকতে হঠাৎ করে সব আড়াল থেকে শুনে নেয়। আর এরপরে কাজল ও সম্মতি জানিয়ে রাজুর বাবার থেকে বিদায় নেয়। আর এর কিছু সময় পরেই রাজু ঘরে ঢোকে ও রাজুর বাবা ওকে কাজলকে বিয়ে করার পরামর্শ দেয়। আর রাজু এই প্রস্তাবে এক পায়ে রাজি হয়ে যায়।
কোনো দ্বিমত না করে। বাবা রাজু, তুই যে এত সহজে এই বিষয়টাকে মেনে নিবি আমি তা ভাবতেই পারিনি। আমি খুব খুশি হয়েছি যে তুই আমার কথাটা একবারেই মেনে নিলি। আমাকে রাজি হতেই হবে কাজলকে বিয়ে করার প্রস্তাবে। নিশ্চয় কাজলে আমার নূরকে কিছু একটা করেছে। ওর সাথে ভালো ব্যবহার করে ওর সাথে মিলে থাকতে হবে। ও কোথায় কোন দিকে যায় সব দিকের খবর আমাকে রাখতে হবে। আর এরপরে ওর মাধ্যমে আমি নূরকে খুঁজে বের করার চেষ্টা করব। কাজল, বাবার মুখে শুনলাম তোমার সাথে বাবা আমাকে বিয়ে দিতে চায়। তাই বাবার কথা আমি আর না করতে পারলাম না, তাই তোমার সাথে দেখা করতে চলে এলাম। যদিও আমি নূরকে ভালোবাসতাম, তবে যাই হোক, বেচারি যে হারিয়ে গেছে। তবে তোমার মাঝে আমি ওকে খুঁজে পাবো বলে আমার বিশ্বাস, কারণ তুমি যে নূরের সবচেয়ে কাছের বান্ধবী ছিলে। দেখলে মা, কি বাজে ছেলে! নূর হারিয়ে যেতে না যেতেই কেমন ওর বন্ধুকে বিয়ে করতে রাজি হয়ে গেছে। এই হলো ওর আসল রূপ। ভালোবাসা না চাই। আর কাজলও কেমন নির্লজ্জ বেহায়া একটা মেয়ে। ও কিভাবে এই মুহূর্তে রাজুকে বিয়ে করতে রাজি হয়ে গেল? একটা বারও আমার নূরের কথা ভাবলো না। চলো মা, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা আমি দেখতে পাচ্ছি না। আমার আর সহ্য হচ্ছে না এসব। এরপর রাজু কাজলের সাথে কথা শেষ করে সেখান থেকে চলে যায়। আর কাজল ওর এই বিয়ের সুখবরটা নূরকে জানাতে জঙ্গলে যায়। আর রাজু এদিকে দূর থেকে লক্ষ্য করতে থাকে কাজলের গতিবিধি ও ওকে অনুসরণ করতে থাকে পিছে পিছে। কিরে আমার প্রাণপ্রিয় সই, তুই আমার ভালোবাসাকে ছিনিয়ে নিতে চেয়েছিলি, তাই না? কিন্তু আমি যে তা হতে দেইনি। আমার সাথে রাজুর বিয়ে ঠিক হয়েছে। কিছুদিন বাদেই আমার আর রাজুর বিয়ে হবে। তোর এখানে আর কিচ্ছু করার নেই। আমাদের যখন বিয়ে হবে ততদিনে এ ফুলটাও যে শুকিয়ে যাবে, আর তাতেই তোরও মৃত্যু হবে সাথে সাথে। এই পৃথিবী থেকে তোর চির বিদায়ের দিনই আমি আর রাজু এক হয়ে যাব। আমার অনেক দিনের জাদুবিদ্যার ফল আমি এবার পেতে চলেছি। যেভাবে জাদু করে তোকে আমি মানুষ থেকে এই ফুলের মাঝে আটকে রেখেছি। আমি এবার যাচ্ছি। আচ্ছা, তার মানে এই ব্যাপার। কাজল জাদুবিদ্যা শিখেছে, আর ও জাদুবিদ্যা করে নূরকে ফুলে পরিণত করেছে। আমার সন্দেহ তবে সঠিক ছিল কাজলের ওপর। যাই, আমাকে এক্ষুনি কবিরাজ বাবার কাছে যেতে হবে। এরপর রাজু নূরের নানি আর ওর মাকে এসব ঘটনা খুলে বলে ও ওরা সবাই মিলে একটা পরিকল্পনা করে। আর রাজু নূরের মা আর ওর নানিকে নূরের কাছে সেই জঙ্গলে উপস্থিত থাকতে বলে সেখান থেকে ও চলে যায়। আমার আগেই সন্দেহ হয়েছিল। রাজু যখন কাজলকে বিয়ে করতে রাজি হয়েছিল তখনই আমি বুঝেছিলাম এখানে কিছু একটা নিশ্চয়ই উদ্দেশ্য রয়েছে রাজুর। রাজু এতটা খারাপ ছেলে নয়। চল শিউলি, এখনই আমাদেরকে ওই জঙ্গলে যেতে হবে। নূরকে দেখার জন্য যে আমার প্রাণটা ছটফট করছে। আরে, আমার মা আর নানি এসেছে আমার সাথে দেখা করতে। নানি, মা, তোমরা এসেছো? জানো মা, কাজল আমাকে জাদুবিদ্যার সাহায্যে এ ফুলের মাঝে আটকে রেখেছে। আমার আর বেশি দিন সময় নেই হাতে। এই ফুলটা চড়ে গেলে সাথে সাথে আমারও যে মৃত্যু হবে। ও রাজুকে নিজের করে পেতে আমাকে ও ফুলের মাঝে আটকে রেখেছে। মা, আমি বাঁচতে চাই, আমাকে তোমরা মুক্ত করো। চিন্তা করিস না রে মা, তুই আমরা তোকে মুক্ত করতেই এখানে এসেছি যে। একটু পরে রাজু এখানে চলে আসবে, আর এরপরেই ঘটবে ওই ডাইনি কাজলের চরম পরিণতি। আর এদিকে
অন্যদিকে রাজু কাজলকে একটা বিশেষ উপহার দিয়ে চমকে দেওয়ার জন্য কৌশলে ওর চোখ বেঁধে দেয়। ওকে চোখ বেঁধে নিয়ে যায় সে জঙ্গলে, যা কাজল একদমই টের পায় না। আর এরপরে সে জঙ্গলে আসতেই কাজলের গায়ে রাজু একটা জাদু জল ছিটিয়ে দেয়, আর তাতেই কাজল এক পাথরে পরিণত হয়। আর সঙ্গে সঙ্গে এদিকে নুরু ফুল থেকে মুক্তি পেয়ে মানুষ রূপ ফিরে পায়। রাজু, আমি আবার মানুষও ফিরে পেয়েছি। মা, নানি, আমি আবার তোমাদের সবাইকে কাছে পেয়েছি। রাজু, আমি তোমার ভালোবাসার কাছে সত্যি বড় কৃতজ্ঞ। আর কোনো ভয় নেই নূর, এখন তোমার আর আমার মাঝে আর কোনো বাধা নেই। ওই দেখো, ছলনাময়ী কাজলকে আমি এক পাথরে পরিণত করে রেখেছি। ও সারা জীবন এখানে পাথর হয়ে পড়ে থাকবে, আর আমরা দুজন সুখে ঘর বাঁধবো।